নিজের ছেলেকে রক্ষা করতে পারে না। আমরা প্রায় 23 জন মানুষকে হারিয়েছি এই ভয়াবহ বন্যা। আমি আমার আজকের এই প্রেস ব্রিফিংয়ের প্রথমেই মহান রব্বুল আলমিনের কাছে যারা মৃত্যুবরণ করেছেন এই বন্যায় তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মহান রব্বুল আলমিন যেন তাদেরকে জান্নাতবাসী করেন এবং যারা বেঁচে আছেন তাদেরকে যেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন, তাদেরকে এই নাজাত, এই কঠিন অবস্থা থেকে যেন নাজাত দেন, সেটাই আজকে আমাদের প্রার্থনা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এমন একটা সময় আপনাদের সম্মুখে হাজির হয়েছে, আপনারাও ব্যস্ত, আমরাও একটি রাজনৈতিক দল হিসাবে অত্যন্ত ব্যস্ত সময় পার করছি। আপনাদের সুন্দর লেখনীর মাধ্যমে আজকে সারা বিশ্বের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। যদিও আমাদের দেশের দম্ভ করা রাজনৈতিক নেতৃবৃন্দের অনেকেরই দৃষ্টি আকৃষ্ট হয় নাই, কিন্তু সমগ্র বিশ্বের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এখানে একটি মানবিক বিপর্যয় হতে চলেছে। সিলেট একটা মানবিক বিপর্যয় অবস্থায় আছে। যারা নিজের চোখকে না দেখবে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আমরা সিলেট জেলা বিএনপির আজকের এই প্রেস ব্রিফিং সাম্প্রতিক বন্যার উপস্থিতির পর, পাশাপাশি আপনারা দেখেছেন গতকাল প্রধানমন্ত্রী এই সিলেট সফর করে গেছেন, এখানে অনেক বক্তব্য রেখেছেন, বক্তব্য শুনেছেন। তারপর আমাদের প্রতিক্রিয়া, আমরা এই সিলেটের হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ আশায় বুক বেঁধেছিল প্রধানমন্ত্রী আসবেন। বৈধ অবৈধ সেটা ব্যাপার না, উনি তো প্রধানমন্ত্রী, উনি আসবেন, আসার পরে আমাদের হয়তো দুঃখ দুর্দশা গোচর হবে। উনি উনার দুহাত খুলে বাংলাদেশের এই প্রান্তের জনগণকে উনি সম্মান করে দুঃখে ব্যথিত হয়ে আমাদেরকে আরো বেশি করে রাষ্ট্রের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা, বিভিন্ন ধরনের প্রাথমিক যে দরকার সেগুলা তিনি দিবেন। কিন্তু আমরা সিলেটবাসী আশাহত হয়েছি। উনি তো দেনই নাই, বরং এক ধরনের উপহাস করার সামিল। অনেকে বলেছেন যে সেটা নাকি বন্যাই হয় নাই, অথচ আমাদের জীবদ্দশায় বিগত 100 বছরে এই ধরনের বন্যা, আমাদের মুরব্বিয়ানরা বলছেন যে এই ধরনের বন্যা দেখেন নাই। ওনারা বলছেন সিলেটে নাকি কোনো বন্যাই হয় না, এটা বলে এইটা নাকি মানব সৃষ্টি, আমি সেটা নাকি সাংবাদিক ভাইরা আপনারা লেখনীর মাধ্যমে বলে নাকি এটা সৃষ্টি হয়েছে। এই ধরনের হাস্যকর একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছ থেকে যে বক্তব্য শুনেছি আমরা সিলেটের জনগণ সেটা তীব্রভাবে তার প্রত্যাখ্যান করি, তার ঘৃণা বলে তাদেরকে আমরা সেটার প্রতিবাদ জানাই। এই ধরনের মানুষের সাথে এই ধরনের উপহাস করা ছাড়া আর কিছুই নাই। এই ধরনের উপহাস না করলেই পারা যায়। আজকের এই প্রেস ব্রিফিং আপনাদের আমাদের লিখিত বক্তব্য আছে, আমাদের সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী আপনাদেরকে শোনাবেন। আমাদের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক অন্যতম সদস্য অ্যাডভোকেট আশিক উদ্দিন আহমদ, মাহবুব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মাহবুব চৌধুরী, দক্ষিণ সুরমা বিএনপির সদর দক্ষিণ বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, সিলেট জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমান, রফিকুল ইসলাম শাহফরান, অ্যাডভোকেট মুস্তাক আহমদ, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, অ্যাডভোকেট সাইদ আহমদ, যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হাসান আজিজ, মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক ফজলে হাসান রাব্বি, জাসার সদস্য সচিব রায়হান এইচ খান সহ আরো বিভিন্ন নেতৃবৃন্দ আছেন। সিলেট জেলা বিএনপি নেতা মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, হাজি পাবেল এবং হারুন আহমদ সহ আরো নেতৃবৃন্দ আছেন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি। এই বন্যার শুরু থেকে আমরা সিলেট জেলা বিএনপি যার নেতৃত্বে আমরা সিলেটের প্রত্যন্ত অঞ্চলে এই পর্যন্ত আমরা 13টি উপজেলার মধ্যে প্রায় সবকটি উপজেলায় আমরা টাচ করতে পেরেছি। অন্তত একবার হলো আমরা গিয়েছি প্রত্যন্ত অঞ্চলে। আমাদের এই লিখিত বক্তব্যে হিসাব আছে আমরা কত হাজার লোককে আমরা খাবার দিয়েছি, কতজন লোককে আর্থিক সহায়তা দিয়ে আমাদের লিখিত বক্তব্যে সেটা আছে, আপনারা দেখবেন আমরা দিয়েছি। আমাদের জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইমরান আহমদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আমার সহকর্মী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী সহ আমার সাথে যারা জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত জাতির বিবেক আমাদের সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিলেট জেলার শতাব্দীর এই ভয়াবহ বন্যার চলমান। সিলেটের মানুষ অসহায় হয়ে চরম দুর্ভোগের মাঝে সময় পার করছে। এই সময় প্রতিদিনের মতো আজও আমাদের জেলায় কোনো না কোনো প্রত্যন্ত অঞ্চলের বানবাসী মানুষের পাশে আমরা বন্যার্তদের পাশে আছি। এই কিছুক্ষণ আগেও আমরা দক্ষিণ সুরমা থেকে এসেছি অন্তত 2000 মানুষকে রান্না করা খাবার দিয়ে। সম্মানিত জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, সংবাদ বলতে বলা হয় জাতির দর্পণ এবং সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক। সিলেটের বন্যা শুরু থেকেই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এবং সমমনা যারা আছে আমরা আমাদের ত্রাণ তৎপরতা কার্যক্রম আমরা শুরু করেছি যেই দিন থেকে বন্যা শুরু হয়েছে। এই জন্য সিলেটে তারপরেও রাষ্ট্রের আমরা এই জন্য সিলেট জেলা বিএনপি আপনাদের কাছে আপনারাও বিভিন্ন পত্রপত্রিকায় বিশেষ করে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের কার্যক্রমগুলো আপনারা দেখেছেন। সংবাদ মাধ্যমে আপনারা গুরুত্ব সহকারে আমাদের সংবাদ পরিবেশন করেছেন। জেলা বিএনপি এবং আমাদের ভাতৃপ্রতিম অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ত্রাণ তৎপরতা, এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। তারপরে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যখন বিএনপির ত্রাণ তৎপরতাকে নিয়ে বিভিন্নভাবে উপহাস করেন তখন আসলে দেশের সচেতন নাগরিক হিসাবে আমাদের আরও কিছু বলার থাকে না। আপনারা জানেন আমাদের দলের চেয়ারপারসন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া একটি সাজানো মামলা এখনও তিনি গৃহবন্দী আছেন এবং তিনি অসুস্থভাবে হাসপাতালে দিনানিপাত করছেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার শারীরিক অসুস্থ, যন্ত্রণায় কাতরাচ্ছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা হুলিয়া নিয়ে নির্বাসিত জীবন যাপন করছেন। বন্যার শুরু থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সিলেট জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীদেরকে নিয়ে আমরা আমাদের বানবাসী মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। প্রথম অবস্থায় আমরা বানবাসী মানুষকে উদ্ধারের জন্য কাজ করেছি। এখন আমরা সাধ্যমতো আমাদের পক্ষ থেকে এই বানবাসী মানুষকে ত্রাণ, নগদ অর্থ, তৈরি খাবার, বিশুদ্ধ পানি বিতরণ করে যাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, তাছাড়া আমাদের এই বন্যা ত্রাণ পুনর্বাসন কমিটির সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু প্রতিনিয়তই আমাদের সাথে এই যোগাযোগ রক্ষা করছেন এবং আমাদের কার্যক্রম কিভাবে চালাচ্ছি এবং মনিটরিং করছেন। কিছুক্ষণ আগেও তিনি ফোনে আমার সাথে আমার সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছেন। আমরা গতকাল পর্যন্ত সিলেট জেলার 13টি উপজেলায় 36,200 পরিবারকে ত্রাণ ও শুকনা খাবার, 1,13,000 জনকে তৈরি করা খাবার এবং বিশুদ্ধ পানি এবং 11,300 পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছি। এই পরিমাণ সময়ে সময়ে আরও বৃদ্ধি পাবে। তারপরেও যখন প্রধানমন্ত্রী বিএনপির কার্যক্রম দেখতে পান না তখনই দেখার দায়িত্ব সিলেটবাসী ও দেশবাসীর কাছে। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, সরকার ও আওয়ামী লীগ বলছে এটি নাকি প্রাকৃতিক বন্যা না। আসলে এটি প্রাকৃতিক বন্যা নয়। এটি আমাদের দৃষ্টিকোণ থেকে যদি এই বন্যা এই স্থায়ী রূপ করার পিছনে মানব সৃষ্ট আমরা মনে করি। আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলায় বন্যার মূল কারণ রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াতের জন্য হাওরের বুক চিরে নির্মিত 875 কোটি টাকা ব্যয়ে ও পরিকল্পিতভাবে 77 কিলোমিটার, যা হাওর অঞ্চলে অন্তত 30 কিলোমিটার রাস্তা। এর মধ্যে হাওর অঞ্চল 30 কিলোমিটার বাদ শুধুমাত্র একজন ব্যক্তির সুবিধার জন্য আমরা পানিতে হাবুডুবু খেতে হচ্ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের এই বিশাল জনগোষ্ঠী। বিশেষজ্ঞদের মতে কিশোরগঞ্জ, নেত্রকোনা থেকে শুরু করে যেটা আমরা সুরমা ভ্যালিতে অবস্থান করি, সিলেটের সুরমা বেসিনে বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ প্লাবনভূমি। এই ভূমি দিয়ে পূর্ব ভারত দিয়ে আসা নদী ও বৃষ্টির পানি নেমে আসে। বাংলাদেশের অন্যতম এক প্রণব আমরা এই হাওর পরিবেশ বিজ্ঞানী ভূতত্ত্ববিদ ডক্টর খালেকুজ্জামানের ভাষায় হাওরে 140 প্রজাতির
মাছের প্রজনন ক্ষেত্র 200 প্রজাতি পাখি, 200 প্রজাতির গাছ ও 34 প্রজাতির রেপটাইল এবং 31 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বাস করে। হাওরের জীববৈচিত্র্য একমাত্র সুন্দরবন। প্রতি বছর 60,000-এরও বেশি পরিযায়ী পাখি হাওরে অস্থায়ীভাবে আবাস গড়ে। সুন্দরবনের মতো টাঙ্গুয়ার হাওরে ইউনেস্কোর গুরুত্বপূর্ণ রামসার সাইট, আর হাকালুকি হাওরটি এখন রামসার সাইট হিসাবে বিবেচনাধীন। বাংলাদেশের মোট ধান উৎপাদনের 16%ই হাওর অঞ্চল থেকে আসে। দেশের খাদ্য নিরাপত্তা বড় অংশ হাওর অঞ্চলে। হাওরের ভূমি ও দেশের ভূগর্ভস্থ পানি বড় আধার। হাওরের জলাভূমি মাটি ও এই ধরনের জলজ উদ্ভিদ প্রবালের কারণে তা বন্যার প্রবণতা হ্রাস সহায়তা করে এবং রাসায়নিক দূষণ চুষে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা। এছাড়া ইতিহাসের বিবেচনায় এটা সুবিদিত যে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য অবারিত খোলা বস্ত্র মানুষের আত্মিক ও মানসিক জীবন গঠন ও সংস্কৃতি চর্চায় ঐতিহ্যবাহী ভূমিকা পালন করে। দেশ ভরে গেছে ক্ষতিকর ও প্রয়োজনীয় প্রত্যেক কাজ দিয়ে। ভারতীয় নদী বিশেষজ্ঞ প্রশান্ত মহানশীল সেই 1927 সালে বলেছিলেন, বাদের ফল হিসাবে তলানিতে জমে নদী তল ধীরে ধীরে উঠবে। উন্নয়নবিদরা শুনেননি। এই ভূমিতে যত হাজার কোটি টাকার উন্নয়ন ডালা হোক, তা হয় নিজে ভেসে যাবে, না হয় লাখো মানুষকে বাঁচাবে। সেটাই আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জের ইটনাম মিঠামইন অষ্টগ্রাম উপজেলা 875 কোটি টাকা ব্যয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদের যাতায়াতের নির্মিত সড়কের কারণে পানি হাওর থেকে নদীতে নামতে বাধা পাচ্ছে। জলবদ্ধতা, সড়কের দুপাশে ধান ক্ষেত ডুবে যাচ্ছে, পানিতে ধান পচে যাচ্ছে। পরিবেশ বিজ্ঞানী ও পানি সম্পদ বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক খালেকুজ্জামান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক নির্মাণের আগে যথাযথভাবে পরিবেশ সমীক্ষা চালানো হয়নি। তিনি বলেন, হাওরের বৈশিষ্ট্য হলো জলের অবাধ প্রবাহ। তিনি প্রস্তাব করেছিলেন, সড়ক যদি নির্মাণ করতে হয় তাহলে অন্তত 30 কিলোমিটার এই সড়কে 30 ভাগ জায়গা উঁচু সেতু বা উড়াল সেতু আকারে বানিয়ে পানি প্রবাহ ঠিক রাখা। পুল, সড়ক, বাঁধ এবং অবকাঠামো নির্মাণের পর থেকে পানি নামতে পারছে না বলে সহনশীল বন্যা এবং বন্যাসহ উঠছে ভূমি। বুল সড়ক, বুল বাঁধ আর অবকাঠামো নির্মাণের প্রতিক্রিয়ায় পানি নামতে পারছে না বলেই সহনশীল বন্যা দুঃসহ হয়ে উঠছে এবং আমাদের উপরে এই মরার উপরে খাড়াগা। ভারতীয় নদী বিশেষজ্ঞ প্রশান্ত মহানশীল 1927 সালে সেই বাঁধের কথা যে বলছিলেন, এখন 1943 সালেও 43 সালের বন্যায়ও সেই বিষয়গুলো উঠে এসেছে। 2017 সালে হাওরের বাঁধ ভেঙে পড়ার জন্য পানি উন্নয়ন বোর্ড প্রতিবেদনে বলা হয়েছিল 52 বোর্ডে অনিয়মের ঠিকাদারের দুর্নীতি, কিন্তু স্থানীয় যুবলীগ একনেক ঠিকাদারের আটক করা হয়েছিল বিমানবন্দরে। এবারও নিশ্চুপ শুধু আসামের বৃষ্টির দোহাই দিয়ে এবং সিলেটের জলপ্রবাহ কি অনাচার হয়েছে তাহা তালিকা বের করতেই হবে দায়ী এবং তাদের ভুল উন্নয়নের দর্শনকে একসঙ্গে পরিত্যাগ করতে হবে। প্রিয় বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি। আমরা যে কথা বলতে চাই, এখন আমরা বন্যা পরিস্থিতি সম্প্রতি সময় গতকালকে দেশের প্রধানমন্ত্রী যিনি আমরা নিশিরাতের প্রধানমন্ত্রী হিসাবে মনে করি, সকালের ভোট রাতে দিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগে 2014 সালে তিনি বিনা ভোটে প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই প্রধানমন্ত্রী গতকাল সিলেট সফর করেছেন। এখন সিলেটের বন্যা নিয়ে তিনি বিভিন্নভাবে উপহাস করেছেন। মনে হয়েছে তিনি সিলেটে হেলিকপ্টার যাত্রা করে এখানে এসেছিলেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তাচ্ছিল্য করা এবং সিলেটের মানুষকে নিয়ে উপহাস করা। এই বিষয়ে আমি কিছু বলতে চাই। সিলেটের বন্যার প্রকৃত পরিস্থিতি প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের দায়িত্বশীলের কাছ থেকে পৌঁছানো হচ্ছে না। সিলেটে বন্যায় ক্ষয়ক্ষতির যে হিসাব সরকারিভাবে দেওয়া হয়েছে তা বাস্তবতা চেয়ে অনেক কম ও ভিন্ন। বাস্তবে সিলেটের অবস্থা আরও ভয়াবহ, যেটা আজকের অনেক সংবাদ মাধ্যমে এসেছে। গতকাল প্রধানমন্ত্রী মজদুরের সভায় আওয়ামী লীগের এক নেতা
সাংবাদিকরা খুব যে প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেছেন, সাংবাদিকরা বন্যার যে ভয়াবহতা প্রচার করছেন, সিলেটে নাকি তার কিছুই হয়নি। জনবিচ্ছিন্ন হয়ে তারা এখন সাংবাদিকদের উপরে খেপেছেন। অতীতেও আমরা এই সময় বিষয় আমরা দেখেছি যে জাতির বিবেক সাংবাদিকরা যখন সত্য কথা আপনার কাগজে এবং ইলেকট্রনিক্স মিডিয়া তুলে ধরেছেন, তখন তারা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন। যেমন আপনাদের অনেক বন্ধু আজকে নির্যাতিত হচ্ছে, এই যে কালো আইন তৈরি করে তাদেরকে মামলা দিয়ে জেলে পুরা হয়। তো ঠিক অনুরূপভাবে সাংবাদিকরা নাকি সত্য কথা উত্থাপন করেন নাই, বন্যা নাকি প্রকৃতভাবে ওই ধরনের বন্যা নয়। সাংবাদিকরা সিলেটের প্রকৃত অবস্থা গণমাধ্যমে তুলে ধরছেন। আওয়ামী লীগ এখন স্বাধীন সাংবাদিকতা হস্তক্ষেপ করতে চায়, অতীতেও যেমনিভাবে করেছে। তারা সংবাদপত্র বাক স্বাধীনতা বিশ্বাস করে না। আপনারা বিভিন্ন গণমাধ্যমে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তর তথ্য ভিত্তিতে এই অঞ্চলে এ পর্যন্ত ডুবে 23 জন প্রাণহানি যেটা সংবাদপত্রে এসেছে, কিন্তু আমাদের কাছে বিভিন্ন সূত্রে অন্তত 50-এর ঊর্ধ্বে আমরা এইবারের বন্যায় আমরা আমাদের এই সিলেট অঞ্চলের জন্য জনগণকে আমরা সলিল সমাধি হতে শুনেছি, বন্যায় আক্রান্ত হয়ে তারা নিহত হয়েছে। প্রধানমন্ত্রী গতকাল সিলেট সফর করেছেন। আজ দৈনিক যুগান্তরের সংবাদপত্রে লিড নিউজ হচ্ছে দুর্যোগে ত্রাণ ও দুর্ভোগ ভয়াবহ। আমাদের প্রশ্ন হচ্ছে, আর কত প্রাণহানি হলে আওয়ামী লীগের দৃষ্টিতে পরিস্থিতি ভয়াবহ হবে? আমরা প্রথম ধাপের বন্যায় সরকারের কাছে দাবি জানিয়েছিলাম বন্যা থেকে মুক্তি পাওয়ার জন্য স্থায়ী বাঁধ নির্মাণ করা, দুর্গতদের দীর্ঘমেয়াদী খাদ্য সহায়তা এবং পুনর্বাসন ব্যবস্থা করা, কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি, যার ফলে 15 দিনের মধ্যে দ্বিতীয় দফা বন্যায় আমাদের দিশাহারা হতে হয়েছে। আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি দুর্গতদের দীর্ঘমেয়াদী খাদ্য সহায়তা প্রদানপূর্বক পুনর্বাসন করা এবং মানবসৃষ্ট বন্যাদের মুক্তির জন্য বন্যার কারণ খুঁজে বের করে নদী ড্রেজিং সহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। সম্মানিত সাংবাদিক ভাইরা, গতকাল প্রধানমন্ত্রী সিলেটে বলেছেন সিলেটে নাকি নিম্নাঞ্চল, যে কারণে হাওড় অঞ্চলে আর কোনো উঁচু রাস্তা নির্মাণ করবেন না। ভালো কথা, কিন্তু তো ইতিমধ্যে যে ইটনাম মিটামুনের রাস্তা নির্মাণ করে আমাদের তো সিলেট বা এই অঞ্চলের মানুষের যা সর্বনাশ করার তিনি তো করে দিয়েছেন। এখানে নাকি ফ্লাইওভার এবং এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ করবেন। এটিও আসলে একটি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করার জন্য পায়তারা শুরু হয়ে গেছে। আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতির যে রক্তকরণ হচ্ছে পদ্মা সেতু, সেই পদ্মা সেতুর কত গুণ বৃদ্ধি করে হাজার হাজার কোটি টাকা লুপাট করা হয়েছে। আজকে বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছিল এই পদ্মা ব্রিজ থেকে। আওয়ামী লীগ নিজের দুর্নীতি রাখতে গিয়ে পদ্মা সেতু করার নামে দেশের অর্থনীতিকে তোলানিতে নিয়ে এসেছে। বারবার বিয়ে বাড়িয়ে এখন থেকে আওয়ামী লীগ তাদের নেতারা শতরূপে লুটপাট করেছেন। এখন সিলেটকে বিক্রি করে তারা মেগা প্রকল্পের নামে হাজার কোটি টাকা লুটপাটের পায়তারা করছেন। অত্যন্ত দুঃখের বিষয়, দেশের একটি বৃহৎ অঞ্চল যখন পানির নিচে তলিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত যখন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, নৌকার অভাবে পানিবন্দী মানুষকে উদ্ধার করা যাচ্ছে না, বানবাসী মানুষ খাবার পাচ্ছে না, বিশুদ্ধ পানি পাচ্ছে না, প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না, তখন সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে কোটি কোটি টাকা খরচ করে বিদেশি শিল্পীদের এনে এইখানে নৃত্য অনুষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। এই সেতু উদ্বোধনের নামে অতিমাত্রায় আবার বাড়াবাড়ি শুরু হয়েছে। আমরা নিন্দা জানাই। আমরা সিলেটবাসী আমাদেরকে এইভাবে অপদস্থ করা এবং আমাদের এই বন্যার্ত মানুষের সাথে উপহাস করে এই হাজার হাজার কোটি টাকা লুটপাটের মধ্য দিয়ে যে সেতু বানানো হয়েছে, সেই সেতুতে আবার লক্ষ কোটি টাকা ব্যয় করে এই গান বাজনা করে আমাদের সাথে সত্যি কথা যেটা সিলেটবাসীকে দিন উপহাসে সামিল। দেশের জনগণ সময় মতো এর দাঁত ভাঙ্গা জবাব দিবে। প্রিয় বন্ধুগণ, আমরা সব শেষে আপনাদের মাধ্যমে গণমাধ্যম প্রধানমন্ত্রী ও তার দল আওয়ামী লীগকে বলতে চাই, এখনো সময় আছে, চোখের রঙিন চশমা করুন। সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুরা, গতকাল প্রধানমন্ত্রী সিলেটে বলেছেন সিলেট নিম্নাঞ্চল, যে কারণে হাওড় অঞ্চলে আর কোনো উঁচু রাস্তা নির্মাণ করা হবে না। এখানে ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ করা হবে। এটিও আসলে একটি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির নীল নকশা প্রণয়ন। আপনারা জানেন পদ্মা সেতুর অর্থায়নে দুর্নীতির কারণে বিশ্বব্যাংক
অর্থায়ন থেকে সরে গিয়েছিল। আর আওয়ামী লীগ নিজেদের দুর্নীতি ডাকতে এবং লুটপাট করতে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করার কথা বলেছিল। বারবার ব্যয় বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা পদ্মা সেতু থেকে তারা লুটপাট করেছে। যে লুটপাটের টাকা এখন সুইস ব্যাংক সহ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই টাকাগুলা বিদেশে পাচার করেছে। এখন সিলেটে এসেও এই মেগা প্রকল্প নির্মাণ করে লুটপাটের পায়তারা শুরু করবে। অত্যন্ত দুঃখের বিষয়, দেশের একটি বৃহৎ অঞ্চল যখন পানির নিচে তলিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত যখন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, নৌকার অভাবে পানিমন্ত্রী মানুষকে উদ্ধার করা যাচ্ছে না, বানবাসী মানুষ খাবার পাচ্ছে না, বিশুদ্ধ পানি পাচ্ছে না, প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না, তখন সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে কোটি কোটি টাকা খরচ করে বিদেশ থেকে নৃত্যশিল্পী নিয়ে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। এটা সিলেটবাসীর সাথে উপহাসের সামিল। আমরা এই বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন ধ্বংস করে দিয়েছে, লুটপাট করে দিয়েছে এই পদ্মা সেতু নির্মাণ করতে। আর এই পদ্মা সেতু উদ্বোধনের নামে আমাদের সিলেট অঞ্চলের মানুষকে, বৃহত্তর সিলেটের মানুষকে সাথে যেভাবে উপহাস করছেন দেশের প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ, তার জবাব দিবার ভাষা আমাদের নেই। এই জবাব একদিন এদেশের জনগণ দিবে, যখন আসবে এদেশে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ, সেই সময় এর জবাব আমরা দিব। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা সব শেষে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও তার আওয়ামী লীগকে বলতে চাই, এখনো সময় আছে। চোখের রঙিন চশমা খুলুন, দেশের বাস্তব চিত্র দেখুন, কানের থালা খুলুন, জনগণের ভাষা বুঝুন, শুনুন। দেশের জনগণ আর আপনাদের চায় না। জনগণ নিজেদের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা দেখতে চায়, জনগণ ভোট দিতে চায়, জনগণ স্বাধীনভাবে কথা বলতে চায়। তাই ক্রীড়া পরিবার বিএনপির সমালোচনা বাদ দিয়ে বিদায় নেওয়ার প্রস্তুতি নেন। পরিশেষে শত ব্যস্ততার মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা আমাদের কাছে এসেছে, আমাদের ডাকে সাড়া দিয়ে আপনি উপস্থিত হয়েছেন, এই জন্য জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্যার সময় হয়তো সাংবাদিক বন্ধু থেকে শুরু করে আমরা যারা দলের নেতাকর্মীরা সকলেই বন্যায় আক্রান্ত হয়েছি। তার কারণ হচ্ছে এইবারের বন্যা শুধুমাত্র নিম্নবিত্ত ক্ষতিগ্রস্ত হয় নাই, উচ্চবিত্ত, মধ্যবিত্ত আমরা সকলেই এই বন্যায় আক্রান্ত। এই বন্যার সময়ে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।